আসসালামু আলাইকুম। MZS 1853 অনলাইন ক্লাস ময়মনসিংহ জেলা স্কুলের ফেসবুক পেজে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল হক পরাগ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, কুশলে আছো। পৃথিবীব্যাপী যে মহামারী করোনা চলছে, সেই মহামারীর তাণ্ডবে, মহামারীর কামড়ে বা করোনার কামড়ে সারা বিশ্ব এখন থরথর করে কাঁপছে। প্রিয় শিক্ষার্থীরা, এর ব্যতিক্রম বাংলাদেশ নয়। বাংলাদেশেও করোনায় প্রতিদিন প্রায় 200-র বেশি মানুষ মারা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের জনগোষ্ঠীর অনেক মানুষদেরকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি এবং ভ্যাকসিন কার্যক্রমটা চলমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরিবারের যারা এখনো ভ্যাকসিন দেয়নি, ভ্যাকসিন দেওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে আমি রেজিস্ট্রেশন করার জন্য বিনীত অনুরোধ করছি এবং বাহিরে বের হলে মাস্ক পরিধান করার আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, দূরত্ব বজায় রাখবো, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবো এবং স্যানিটাইজার, হ্যান্ড রাব এগুলো ব্যবহার করব। যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, মহামারীর কারণে শ্রেণী কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, তবু আমাদের বাসায় বসে পড়াশোনা করতে হচ্ছে। আমরা পড়ছি, আমাদেরকে পড়তে হবে, পড়ার কাজটা আমরা চালিয়ে যাব। পরীক্ষা হবে কি হবে না সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। সরকার সিদ্ধান্ত নেবে যে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি হলে অবশ্যই পরীক্ষা হবে, না হলে আমরা বাসায় বসে পড়াশোনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কে আমি বাংলা বিষয়ের যে বানান, এখন তো বাংলা, যাই হোক বানান অধ্যায়টি নিয়ে একটু কথা বলবো। বানান পরীক্ষায় আসুক বা না আসুক, আমাদের বাংলা বানানের উপরে একটা দক্ষতা প্রয়োজন আছে, যাতে বানান ভুল একটি মারাত্মক সমস্যা। এই বানান ভুল যাতে আমরা কম করি, সেজন্য বানান অধ্যায়টি তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র আছে, সেই পত্রের 8ম পরিচ্ছেদে এটা সংযোজন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বানান অনেক শিক্ষার্থী এবং আমরা বানান লিখতে গিয়ে আমরা সমস্যায় পড়ি এবং ভুল করি, প্রতিনিয়ত ভুল প্রয়োগ করি। যাতে এই সমস্যাটি আমরা কাটিয়ে উঠতে পারি, সেজন্য আমরা এই বানান অধ্যায়টি আজকে একটু আলোচনা করব। যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো বানান। বানান শুধু কতগুলো নিয়ম পড়লেই বাংলা বানান সঠিক শুদ্ধভাবে লেখা যায় না। সেই নিয়মের সাথে, যেমন আমরা ইংরেজিতে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস এবং সেন্টেন্স মেকিং এগুলো শিখি এবং আমরা বাক্য শুদ্ধিকরণ শিখি, তখন আমরা একই সাথে আর্টিকেল, পার্টস স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, এই বিষয়গুলোর উপরে জ্ঞান থাকলে পরে আমরা শুদ্ধভাবে বাংলা, যেরকম ইংরেজি বাক্য লিখতে পারি, বাংলাও তদ্রূপ। যে আমরা যখন এই অনেকগুলো বিষয় জানবো, তখন এই বাংলা বানান আমরা শুদ্ধভাবে লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসলেও অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে বা জিজ্ঞেস করেছে যে আসলে বানান সঠিকভাবে লেখার প্রথম উপায়টি কি। এটি আমি সম্পূর্ণ আমার একটি মতামত যে কোনো শিক্ষার্থী বানান ভুল কম করবে তখনই যখন সে পড়ার সময় খুব মনোযোগের সাথে দেখবে, শব্দটি দেখবে এবং চোখের যে পড়াটা, আমরা পড়ার সময় যে আমার মনোনিবেশ, চোখের একটা পড়া আছে, সেই পড়াটা যে পড়বে তার বানান ভুল এমনিতেই কমে আসবে। তারপরে আমরা কিছু নিয়ম জানলে পরে আসলে আমরা বেশিরভাগ বানান
শুদ্ধ করে শিখি পাঠ্য বই পড়ার সময় বা অন্যান্য বই পুস্তক পড়ার সময় শিখে ফেলি। কিছু বানান নিয়ে সবসময় সমস্যা থাকে এবং সেগুলো শেখার জন্য কিছু নিয়মকানুন তোমাদের বইয়ে যুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা একাডেমির বানান রীতি রয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি রয়েছে, পাঠ্য বইয়ের বানান রীতি রয়েছে। যাই হোক, এই তিনটিকে সমন্বয় করে আমরা কয়েকটি নিয়ম আজকে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো যে বহুল প্রচলিত একটি শব্দ সরকারি, এই শব্দটি কয়েক বছর আগেও ঠিক এভাবে লেখা হতো, সরকারি দীর্ঘ ইকার। এখন বেশি বেশি ব্যবহৃত হচ্ছে সরকারি, যেমন সরকারি চাকরি, হ্যাঁ, সরকারি চাকরির ধরন কি সরকারি, সরকারি লোক। এই সরকারি শব্দটি এই দুই ভাবে ব্যবহৃত হচ্ছে, তবে আগে বেশি একমাত্র এইভাবে ব্যবহৃত হতো। বানানটি দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার। এটা কেন? এটা হচ্ছে যে যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ই এবং দীর্ঘ ই অভিধান সিদ্ধ অর্থাৎ দেওয়া যায়, যেসব তৎসম শব্দের হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দেওয়া যায় সে ক্ষেত্রে, এবং অতৎসম মানে কি তৎসম না, যেটা অর্থাৎ তৎসম মানে কি এটা বুঝতে হবে তোমাকে। তৎসম মানে সংস্কৃত, যেটা সংস্কৃত না, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি শব্দের বানানে এই দীর্ঘ ইকার না হয়ে কি হবে, হ্রস্ব ইকার হবে। এই জন্য এটি একটি অতৎসম শব্দ, সেই জন্য এখানে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দুটোই দেওয়া যায় বিদায়, তবে সেখানে হ্রস্ব ইকার দেওয়াই উত্তম। এই জন্য আমরা এই শব্দটিতে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। অঙ্গুরি, অটবি, এগুলো তৎসম শব্দ। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ই দীর্ঘ ই উভয়ই অভিধান সিদ্ধ সেক্ষেত্রে, এবং অতৎসম ক্ষেত্রে শব্দের বানানে কি দিতে হবে, শুধু হ্রস্বস্বর দিতে হবে বা হ্রস্ব ইকার দিতে হবে। যেমন অটবি, এটি একটি তৎসম শব্দ, এই জন্য এটার শেষে দীর্ঘ ইকার দেওয়ার প্রয়োজন নেই। আবার অতৎসম শব্দ রয়েছে আদমি, আপিল, আমিন, এরকম অনেকগুলো শব্দের যে তালিকা রয়েছে সেটা তোমরা ভালো করে পড়বে। কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। কয়েকটি স্ত্রীবাচক শব্দ আছে, সেগুলোর সাথে সবসময় কি দীর্ঘ ইকার হবে। যেমন অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, এগুলো সব সময় দীর্ঘ ইকার হবে। তবে এটি গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাষা বা জাতির নামের বানান, জাতির বানানে সবসময় হ্রস্ব ইকার হবে, হ্রস্ব ইকার হবে ভাষা বা জাতির। যেমন আমরা জার্মানি, এটি কি জাতির নাম, জার্মান জাতি। যে ভাষা হিসেবে তিনি একজন জার্মান পণ্ডিত বা তিনি জার্মানি যাচ্ছেন, তার মানে কি দেশের নাম। যদি আমরা বাক্যটি লিখি তিনি জার্মানি যাচ্ছেন বা জার্মানি গিয়েছিলেন, তিনি জার্মানি যাচ্ছেন বা আগামী সপ্তাহে তিনি জার্মানি যাবেন, এরকম বাক্য যদি লিখি তাহলে এটা হবে কি দেশ। তাহলে দেশ আর দেশ বা জাতির নামের বানানে যেমন সবচেয়ে ভালো হয় এই শব্দটি দিয়ে জাপানি, জাপানি। এখন যদি শব্দটি দিয়ে ভাষা বোঝায় এবং জাতি বোঝায় তাহলে সেই শব্দের বানানে হ্রস্ব ইকার হবে, কখনোই দীর্ঘ ইকার হবে না। তবে আমরা ছোটবেলায় দেখেছি যে এখানে দীর্ঘ ইকার ব্যবহৃত হচ্ছে, যেমন জার্মানি, জাপানি, ইরানি, ইরাকি, এসব শব্দের বানানে তখন দীর্ঘ ইকার ব্যবহৃত হতো। কিন্তু এখন আমরা করছি জাতি বা ভাষার নামের বানানে কখনোই দীর্ঘ ইকার হবে না, সবসময় হ্রস্ব ইকার হবে।
প্রিয় শিক্ষার্থীরা এটি একটু মনে রাখতে হবে। এখন আসি পরবর্তী কোনো একটি নিয়মে। যেমন আলি প্রত্যয় আছে, প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়? প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যয় সবসময় শব্দের শেষে ব্যবহৃত হয়। আলি প্রত্যয়যুক্ত শব্দ যদি হয় তাহলে সেই শব্দের কখনো দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে। সবসময় কি হবে? হ্রস্ব ইকার। আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় হ্রস্ব ইকার হবে। যেমন সোনালী, রূপালী, যেমন স্বর্ণালী, স্বর্ণালী, এরকম আরো অনেক শব্দ, মিতালি, মিতালি, গীতালি। অর্থাৎ আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় হ্রস্ব ইকার হবে। প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে। আচ্ছা, 4 নাম্বার, এটার সাথে সাথে মনে রাখতে হবে আবলি। এটাও একটা আবলি যুক্ত শব্দ। আবলি যুক্ত শব্দে সবসময় কি হবে? সবসময় হ্রস্ব ইকার হবে। যেমন উদাহরণস্বরূপ তোমরা একটু লক্ষ্য করো, যেমন আমরা লিখি কবিতা বলি, কবিতা বলি। এখানে দীর্ঘ ইকার দিলে শব্দটি ভুল হবে, বানানটি ভুল হবে, শব্দটি ভুল হবে, বানানটি ভুল হবে। আচ্ছা, এরকম পদাবলী, দীপাবলি, দীপাবলি। তাহলে একটি খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, আবলি যুক্ত শব্দ সবসময় শব্দে সবসময় কি হ্রস্ব ইকার হবে। যেমন কবিতা বলি, পদা বলি, দীপাবলি। এই 3টি উদাহরণ একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আমি আবার বলছি, আবলি যুক্ত শব্দে সবসময় হ্রস্ব ইকার হবে। যেমন কবিতা বলি, পদা বলি, দীপাবলি। আশা করি তোমরা এটি মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী যে কোনো আরেকটি নিয়মে যাচ্ছি, যেগুলো সহজ, আমরা সেই বানানগুলো একটু শিখে রাখবো। পরবর্তীতে আস্তে আস্তে আরো কঠিন কিছু বানান রয়েছে। বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা একটু কঠিন লাগবে। বর্তমান যে অনুজ্ঞা, অনুজ্ঞা অর্থ কি? আদেশ। অনুজ্ঞা মানে কি? আদেশ। বর্তমান অনুজ্ঞায় ওকার ওকার প্রদান করা যাবে। বর্তমান অনুজ্ঞায় ওকার প্রদান করা যাবে। যেমন তুমি পড়ালেখা ভালো করে ধরো। এই যে ধরো, বর্তমান অনুজ্ঞায় পদান্তে ওকার যুক্ত করতে হবে। এই যে ধরো, এই তুমি পড়ালেখা ভালো করে ধরো। এই যে ধরো, এই বানানটি তো এইভাবে লেখা যায়, ধার। কিন্তু বর্তমান অনুজ্ঞার ক্ষেত্রে যেমন ধরো, করো, হ্যাঁ, তুমি ভালো করে পড়ো, হ্যাঁ, এরকম ওকার যুক্ত বানান, ওকার যুক্ত করতে হবে এসব বানানে। আর ক্রিয়াপদের বানানে ওকারটা অপরিহার্য না। যেমন ক্রিয়াপদের বানান যখন আমরা লিখব তখন পদান্তে ওকারটা আমরা যে অপরিহার্য এরকম না। তুমি
না দিলেই বলতে পারো ভালো। যেমন আমরা যখন ক্রিয়াপদের বানান লিখি, ওকার, যেমন আমি পড়ব বা মরব, এইভাবে দেওয়ার দরকার নেই। মরব আসলে লিখতে হবে মরব বা করব, গর্ব, সুন্দর জীবন গর্ব, ওকার দেওয়ার দরকার নেই, গর্ব। এরকম আমরা লড়ব। তাহলে ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য না। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যে ক্রিয়াপদের বানান যখন লিখবো তখন পদান্তে যে ওকার সেটা অপরিহার্য নয়। আমরা বানান করে লিখবো মরব, করব, করব, লড়ব, এভাবে। তাহলে এই নিয়মটি একদমই সহজ, মনে রাখার জন্য সুবিধে। আমরা পরবর্তী আরেকটি নিয়মে যাচ্ছি, যেগুলো সহজ সেগুলো আমরা একটু পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, অর্থ উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষণ ও অব্যয় পদে ওকার দেওয়া আবশ্যক। অর্থ উচ্চারণ বিভ্রান্তি থাকলে, যেমন কিছু শব্দ রয়েছে আমাদের বাংলায়, যেমন উচ্চারণ খুব কাছাকাছি এবং অর্থটা একটু ভিন্ন, এজন্য বিশেষণ ওকার দেওয়া আবশ্যক। যেমন ধরো যে কাল আর কালো, কাল আর কালো, এটি বলতে কি বোঝায়? সময় কাল, আর এটি কালো মানে কি? রং, এক প্রকার রং। এই দুইটা ব্যবহার, এই দুটোর ব্যবহার, দুটো শব্দের ব্যবহারটা করার সময় একটু, যেমন আমি একটি কালো রঙের শার্ট কিনেছি। এই বাক্যটিতে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি কালো রঙের শার্ট কিনেছি। এই কালো মানে কি? সময়। তাহলে প্রয়োগটা ভুল, তোমাকে অবশ্যই লিখতে হবে কালো, সেটার কালারটা কি? কালো, রংটা কি? কালো। তাহলে এটা হচ্ছে সঠিক। এই বিভ্রান্তিটা দূর করতে হবে। আবার আমি কালো রাতের উপর একটি ছড়া লিখেছি। এই যে বাক্যটি, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি কালো রাতের উপর একটি ছড়া লিখেছি। এই কালো মানে কি? রং, এক প্রকার রং, কিন্তু রঙের উপর নয়। এই কাল বলতে সেই 25শে মার্চের কাল রাত, অর্থাৎ সময় বোঝাচ্ছি। তাহলে বানান কি হবে? কাল রাত। এই দুটোর পার্থক্যটা একটু খেয়াল করে বুঝতে হবে। তদ্রূপ আরো শব্দ রয়েছে, যেমন ভাল এবং ভালো, এই দুটোর পার্থক্য রয়েছে। এই ভাল অর্থ কপাল, আর এই ভালো মানে সুন্দর, উত্তম, এরকম বোঝায়। তাহলে এই দুটোর প্রয়োগকেও একটু, এই ভাল কপাল আর এই ভাল সুন্দর, অর্থাৎ বাক্যটি, শব্দটির অর্থ অনুযায়ী বানানটি ব্যবহার করতে হবে, যে আমি কোন অর্থে বানানটি ব্যবহার করছি। এরকম আরো অনেকগুলো বিষয় আছে, যেমন মত আর মত। মত, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরকম শব্দ রয়েছে মত
আর মত, এই দুটোর প্রয়োগ অনেকে ভুল করেন বানানোর ক্ষেত্রে। মত মানে কি? মতামত। আর এই মত মানে কি? রকম। আমি তোমার মতো হতে পারবো না, তোমার মতো হতে পারবো, তোমার মতো হতে পারলাম না। আর মতো মানে অনুরূপ, অনুরূপ হতে পারে। হ্যাঁ, অনুরূপ। অনুরূপ আর মতামত, যে এই ব্যাপারে তোমার মত কি, অর্থাৎ তোমার মতামতটা কি। আর মত মানে অনুরূপ, আমি তোমার মতো হতে পারবো না। এই যে বিষয়টা, এই যে প্রয়োগ, এগুলো তোমাদের একটু খেয়াল করে করতে হবে। এবং আরো আছে, যেমন তোমার ধরো আমরা অনেকেই হল আর হলো, এই দুটোর ব্যবহার আমি প্রতিনিয়তই অনেকের ক্ষেত্রেই ভুল করতে দেখি। দেখো, হল মানে হচ্ছে, হল হচ্ছে কেন্দ্র, কেন্দ্র অথবা মিলনায়তন, মিলনায়তন। যেমন পরীক্ষার হল থাকে, আমরা দেখি অমুক ভূমি হল, সেবা ভূমি হল, মিলনায়তন। আর এই হলো মানে কি? হলো কোনো কিছু হওয়া, হলো হচ্ছে যে কোনো কিছু বার বোঝাতে, বার, এটা বার বোঝাইতে এই শব্দের ব্যবহার হয়, বার বোঝাতে এই শব্দের ব্যবহৃত, হওয়া, কোনো কিছু হওয়া। যেমন আমি আমি যখন হলে ঢুকলাম, তখন পরীক্ষা শুরু হয়ে গেছে। এই হল অর্থ মিলনায়তন। হ্যাঁ, এটা একটু খেয়াল করে শিখতে হবে যে হল কেন্দ্র আর হলো হচ্ছে বার, বার অর্থে হলো শব্দটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এরকম বার আর বারো আরো আছে। বার, বার, বারো। বার আর বারো। বার মানে, বার মানে সপ্তাহের যে বার, এটা সময়। যেমন সোমবার, রবিবার, শনিবার। আর বারো সংখ্যা, দ্বাদশ সংখ্যা। এই সংখ্যা দ্বাদশ, কোন সংখ্যা? দ্বাদশ, এটা বোঝায়। যেমন আমি শনিবারে তোমার সাথে দেখা করব, এটা সময় বোঝাইলো। আমি আমি 12 বার, আমি 12টি বই কিনেছি, ধরো। তাহলে এই বানানটি হবে, একটু খেয়াল করতে হবে। বার সময়, 12 হচ্ছে সংখ্যা বা দ্বাদশ সংখ্যা, এরকম বোঝায়। এরকম আরো কিছু শব্দ রয়েছে যেগুলো আলোচনার সাপেক্ষে পরবর্তীতে আমরা কোনো ক্লাসে দেখা হলে সেগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি আমাদের অন্য নিয়মে ফিরে যাই। দেখো, পদান্তে, পদান্তে মানে কি? পদের অন্তে বা পদের শেষে পদান্তে যে বিসর্গ, এই বিসর্গ থাকবে না, বিসর্গ ব্যবহার করা যাবে না। বিসর্গ, পদান্তে বিসর্গ থাকবে না, তবে এক সময় বিসর্গ থাকতো। যেমন সতত, হ্যাঁ, যথা, ক্রমশ, দ্বিতীয়ত, এরকম আমি দেখেছি যে এক সময় আমরা ছোটবেলায় দেখেছি দ্বিতীয়,
তো এরপরে আবার একটা বিসর্গ দিত। প্রথমত এইসব শব্দের বানানে শেষে বিসর্গ দিত। অন্তত এইসব অন্তত এসব শব্দের বানানে বিসর্গ হতো, কিন্তু এখন আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী পদান্তে বিসর্গ থাকবে না। অর্থাৎ এরকম বিসর্গের কোনো প্রয়োগ বাংলায় নেই যে পদান্তে, পদের অন্তে অর্থাৎ পদের শেষে বিসর্গ যুক্ত হবে, এরকম কোনো বানান নেই প্রিয় শিক্ষার্থীরা। তবে পদ মধ্যস্থ, যে পদের মাঝখানে পদ মধ্যস্থ, পদমধ্যস্থ যে বিসর্গ সেটা থাকবে। এই বিসর্গ থাকবে। যেমন ধরো দুঃখ বানানটি, এখন যদি বলি যে আমরা এই পদের মাঝখানে বিসর্গটাও দিব না, তাহলে দুঃখ হয়ে যাবে। শুধু দুঃখ, এই পদের মাঝখানে বিসর্গ থাকবে, কিন্তু পদের শেষে বিসর্গ থাকবে না প্রিয় শিক্ষার্থীরা। এরকম মূর্ধন্য এর ব্যবহার একটি কঠিন বিষয়। মূর্ধন্য এর ব্যবহার, মূর্ধন্য এর ব্যবহার আমরা একটু দেখবো, একটু বইটা দেখে নিই। হ্যাঁ, মূর্ধন্য, দেখো মূর্ধন্য এর, এই যে মূর্ধন্য এর ব্যবহার আসলে রি র স এর পরে, রি র স এর পরে কি হয়? মূর্ধন্য হয়। এইটি একটু সহজ করে বললাম। রি র স থাকলে, যেমন ধরো ঋণ, এখন তুমি যদি এখানে দন্তন্য দেও বানানটি ভুল হবে। আমি আগেই বলছি রি র স এর পরে, এরপরে কি হয়? এরপরে মূর্ধন্য হয়। তাহলে ঋণ শব্দটি রাখলে এটা লিখতে হবে, ঋণী শব্দটি লিখলেও মূর্ধন্য স্বীকার দিতে হবে। এখন কারণ লিখলে আমি রি র স, এই যে র এর পরে মূর্ধন্য হবে। স এর পরে যেমন বিশেষণ, তুমি লেখো বিশেষণ, যখনই স তখন বিশেষণ, এটার মূর্ধন্য, এটা দন্তন্য লিখলে বানানটি ভুল হবে। রি র স এর পরে মূর্ধন্য হবে। তৎসম শব্দে রি র স এর পরেও মূর্ধন্য হবে। যেমন তৃণ, তৃণ অর্থ কি? তৃণলতা, তৃণ অর্থ ঘাস, ছোট বৃক্ষ হইতেও পারে। তৃণ, তাহলে তৎসম শব্দ যদি হয়, তৎসম মানে কি? সংস্কৃত শব্দে রি র স এর পরেও মূর্ধন্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে বানান এবং বানান যে শুদ্ধ বা বানান, এই বানান আসলেও একদিনই পড়া সম্ভব নয়, আস্তে আস্তে শিখতে হবে। আমি যে কয়টি নিয়ম আলোচনা করেছি সেগুলো একটু সহজভাবে বলার চেষ্টা করেছি। তো সেগুলো থেকে যদি তোমরা কিছুটা উপকৃত হও তো খুশি হব। এবং আমি এখন খটকা কিছু বানান তোমাদেরকে লিখে দিচ্ছি এবং ওগুলো লিখে ক্লাসটা শেষ হবে। যেমন সরীসৃপ, একটা বানান, এটা প্রায়শই ভুল করে মানুষ, সরীসৃপ। তারপরে দেখো বুদ্ধিজীবী, এই বানানটি ভুল করতে দেখি, বুদ্ধিজীবী। আচ্ছা, শহীদ, বুদ্ধিজীবী। এখন দেখো যত প্রকার জীবী আছে, যেমন চাকরিজীবী, যত আইনজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, যত প্রকার জীবী আছে দুইটা দীর্ঘইকার হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা এরকম সরীসৃপ বানানটি লিখলাম আমরা,
খটকা বানানের মধ্যে অনেক বানান রয়েছে, বুদ্ধিজীবী, চাকরিজীবী, তারপরে পুরস্কার বানানটি আমরা অনেককে ভুল করতে দেখি। পুরস্কার সবসময় দন্ত স দিয়ে লিখতে হবে। আর পরিষ্কার, কোনো কিছু পরিষ্কার করা, সেটি মূর্ধন্য স, পরিষ্কার। হ্যাঁ, পুরস্কার, পরিষ্কার, এভাবে মানে বানানটি লিখতে হবে, মনে রাখতে হবে। পুরস্কার দন্ত স আর পরিষ্কারে মূর্ধন্য স। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সময় ফুরিয়ে আসছে, তো তোমরা এই অধ্যায়টি আলোচনা করবে, মানে বাসায় বসে পড়বে এবং ভবিষ্যতে সময় পেলে ইনশাআল্লাহ এই বানান নিয়ে আর একটু গোছানো ক্লাস নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, কুশলে থাকবে এবং সুরক্ষিত থাকবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আমি